এই এনবিআরটাকে টোটালি একটা আমলা নির্ভর প্রতিষ্ঠান। অনেক ব্যবসায়ী তারা মানে খুব আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, কিন্তু তারা ট্যাক্সের ধার কাছে দিয়েও নাই, সবকিছু তারা ম্যানেজ করে। নিয়োগের ব্যাপারগুলো যে ব্যাপার দেখানো হচ্ছে, ডক্টর শফিক বললেন যে নতুন নতুন ধারার নিয়োগ হবে, সেটা মানুষ ভাবতেও পারে না। মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাবতে পারে না যে ঘরে বসে 50,000 টাকা ইনকাম করছে, এবং বিদেশ থেকে এই টাকাটা কিন্তু আমাদের খুব উপকার, কারণ আমরা বাইরে থেকে ডলারটা ইউটিউব পাঠাচ্ছে বা ফেসবুক পাঠাচ্ছে সেটা। আমি কৃষির প্রসঙ্গে আসছি, আসার আগে আরেকটা কথা বলছি যে আমি এই যে হেলাল ভাইয়ের কথার মধ্যে যে জিনিসটা পেলাম, যে বাজেট বানায় এনবিআর, ঠিকই আছে, মানে উনি দেখতে পাচ্ছেন যে এনবিআর এর মানে অত্যন্ত গুরুত্বের একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা অনেক সময় মানে হেথায় হুথায় ঘুরিয়ে বেড়ায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার। তো আসলে একটা সংস্কারের জন্য, কারার দ্বারের জন্য চলেন আপনারা ব্যবসায়ীরা সবাই মিলে একটা প্রস্তাব করেন যে এই যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তাদের যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, এটাকে আপনার মানে চেকস এন্ড ব্যালেন্সের জন্য এই এনবিআরটাকে টোটালি একটা আমলা নির্ভর প্রতিষ্ঠান। দেখুন, একটা মন্ত্রী হলে আপনি কিন্তু তার কাছে যেতে পারেন, একজন এমপি হলে তার কাছে যেতে পারেন, এবং এমপি আপনার কাছে আসবে কারণ তাকে ভোটটা পেতে হবে। এনবিআর এর পরিচালকের তো আপনার কাছে আসার কোনো প্রয়োজন নেই। ওই যে একজন বা হেলাল ভাই তো বললেন যে তারা প্রমোশন বা ট্রান্সফার দিলে তারা ট্রান্সফার নেয় না। এবং আমাদের যে জাল আমরা বিস্তার করি, বারবার বলতে চাই, আসলে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গায় যদি আমরা এনবিআর এর একটা করে অফিস খুলি, মানে অন্তত উপজেলা পর্যায়গুলোতে, যে এতগুলো টার্গেট, এই টাকাটা উঠে আসতে হবে, তাহলে তো আমরা অনেক ব্যবসায়ীকে আমরা ট্যাপ করতে পারি। আমি নিজে গ্রামের ছেলে, এবং এখন এটার মফস্বল শহর একটা নালিতাবাড়ি, সেখানে আমি জানি অনেক ব্যবসায়ী তারা মানে খুব আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, কিন্তু তারা ট্যাক্সের ধার কাছে দিয়েও নাই, সবকিছু তারা ম্যানেজ করে। এরকম একটা ব্যাপার থাকে। এখন কৃষির এনবিআর এর ব্যাপারটা আমরা যদি দেখি, একটু একটু টেস্ট করেন, দেখুন যে যে দেশগুলো তাদের পরিবর্তন এনেছে, চায়না, চায়না একটা গ্রোথ মডেল। কারণ আমি একবার 2016 সালে যখন চায়না গিয়েছিলাম, তখন 29 জন ওই বিভিন্ন ব্যাংকের চিফ ইকোনমিস্টরা গিয়েছিলেন। নিজের গল্পের জন্য করছি না এটা, ব্যাপারটা হলো। তা আমাকে ওদের সরকারি টিভি চ্যানেলে আছে মাত্র 4টাতে, একটা টিভি চ্যানেল আসছে, সবাই বলতেছে এই টিভি চ্যানেল আসছে, ওরা 29 জনের সাক্ষাৎকার নিল যে কেন তুমি চায়না আসছো। তা আমি আমার মন থেকে যেটা সত্যি সেটা বলছি, আমি যে আই আই ওয়ান্ট টু লার্ন দ্য সিক্রেটস অফ হাই গ্রোথ ইন চায়না। কি তাদের হাই গ্রোথের কি সিক্রেট আছে। পরদিন দেখা গেল যে না, সেটার সাথে তারা আবার এয়ারিং করছে। তো এখন চায়নার গ্রোথে তো এমনি এমনি হয়নি, এমনি এমনি চায়না চায়না তৈরি হয়নি। চায়না একটা দুর্ভিক্ষ। দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা হ্যাঁ, একটু আবার সময় আসছি স্বল্পতায় সে আছি। মিনিস্টার রেভিনিউ যেটা, এবং চায়নার যে প্রসঙ্গটা নিয়ে আমি যেটা আসছি, যে কৃষির ব্যাপারটা। কৃষিতে আমরা বারবার বলি কৃষক আমাদের এখনো 37% এমপ্লয়মেন্ট কৃষি ক্ষেত্রে আমাদের রয়ে গেছে। কেন রয়ে গেছে? এটা অনিচ্ছাকৃত এমপ্লয়মেন্ট, কারণ তারা আসলে ওখানে থাকতে চায় না, কিন্তু তারা বাধ্য হয়ে আর কোথাও যেতে না পেরে ওখানে থাকে। এখনো যেটা জোয়ান রবিনসনের ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, সেটার মধ্যে তারা রয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে কৃষি ক্ষেত্রের যে উন্নতি শুধু বরাদ্দ দিলে বা তাদের কৃষি ঋণ দিলে সেখানে হবে না। কৃষিক্ষেত্রের উন্নতির আরেকটা শর্ত হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্টের মধ্যে একটা ফর্মালাইজেশন আনতে হবে। যেমন শিক্ষা ব্যবস্থায় ডক্টর করিম বলেছেন যে ওখানে যে রান্না বান্না করবে, তারা খাবে দাবে, এইটাও একটা জব ক্রিয়েশন। আমি আমেরিকায় দেখেছি যারা কিচেনে একটা ডিপার্টমেন্ট, ওখানে একটা বড় এমপ্লয়মেন্ট হয়, এবং অনেক বাঙালিরা যারা অতি মানে উচ্চ শিক্ষিত না, তারা দেখা যাচ্ছে স্কুলে হয়তো টিচার হতে পারে না, কিন্তু তারা কিচেন ডিপার্টমেন্টে তারা চাকরি পেয়ে যাচ্ছে। তো আমি কৃষির যেটা হচ্ছে এটার আধুনিকায়নের কথা বলা হয়, আধুনিকায়ন হলেই কিন্তু এমপ্লয়মেন্টটা কমে আসবে।